কৃষ্ণেন্দু প্রেজেন্স। নমস্কার, আমি মিতালি চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রযোজক নন্দী কোম্পানি। যাত্রা মানুষ কেন দেখবে? যাত্রা হচ্ছে লোকশিক্ষা। যাত্রা দেখলে অনেক কিছু শেখা যায়। আজও যাত্রার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদের খুঁজে বার করতে হবে। অনেক শিক্ষা লুকিয়ে আছে যেগুলো আমাদের খুঁজে বার করতে হবে। তবে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের দিদি মমতাদিকে, যে যাত্রার জন্য এত কিছু করছেন। যাত্রার শিল্পীদের পাশে যেভাবে উনি দাঁড়িয়েছেন, এই ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। দুস্থ শিল্পীদের জন্য যেভাবে পেনশনের সিস্টেম করেছেন, কিছু শিল্পীদের অলরেডি দিয়েছেন, আরও আগামীতে দিচ্ছেন। প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে তাদের অনুদান। দিদিকে সদা সর্বদা আমরা এইভাবেই আমাদের পাশে চাই। আপনি এইভাবেই পাশে থাকুন, যাত্রাকে আরও অনেক উন্নতির জায়গায় নিয়ে যান, উন্নতির শিখরে নিয়ে যান। সরকারি শো যেভাবে উনি বাড়িয়েছেন, যেভাবে আমরা শো করেছি, আমি বিশেষ করে বছর যত শো করেছি, অনেক সরকারি শো করেছি। এই ধন্যবাদ দেওয়ার জায়গা আমার নেই, ভাষাও জানা নেই। আর ধন্যবাদ জানাই আমাদের RS মিউজিককে, যারা আমাদের পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবেই আছেন। এবং তাদের ইউটিউবে আপনারা আমাদের এই যাত্রা দেখতে পাবেন। ভীষণ সুন্দরভাবে তারা সহযোগিতা করেছেন আমাদের। এইভাবে RS মিউজিকের পাশেও আপনারা থাকবেন। আমি নন্দীবাবুকে অনুরোধ করছি কিছু বলার জন্য। RS মিউজিকে আপনারা ক্যাসেট যেটা বেরোবে সেটাও লোকে পাবে এবং ইউটিউবে সবাই দেখতে পাবে। আর যেভাবে যাত্রা এগিয়ে যাচ্ছে, আশা করি আগামী দিনে আরও লোকে উৎসাহ পাবে যাত্রা দেখার জন্য। যাত্রার থেকে শিক্ষা হয়, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। সেটাই মানুষ তার থেকে যতটুকু শিখতে পারবে, আমার মনে হয় সেটা সমাজের পক্ষে যাত্রা আপনারা সবাই যাত্রা শুনুন, পাশের বাড়ির লোককে নিয়ে যাত্রা শুনতে যান, যাত্রা শোনার কথা বলুন এবং আগামী দিনে আরও যাত্রা দেখুন। আপনারা যাত্রা ইউটিউবে আর মিউজিক দেখতে পারবেন। একদম একদম। তোমার নাম? রাত্রি চক্রবর্তী। নমস্কার বাবুরা, মায়েরা, বসে যান, সবাই বসে যান। আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো, চৌধুরী বাড়ির গল্প। এই যে বিরাট চারতলা বাড়িটা দেখছেন, এটাই হলো চৌধুরী বাড়ি। আর আমি এ বাড়ির দারোয়ান কামা পালোয়ান। না 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 না, নাম শুনে ভয় পাবেন না। আমি মানুষটা খুব শান্ত শিষ্ট, রেগে গেলে কিন্তু যাকে তাকে তুলে আছাড় মারি। কি বিশ্বাস হচ্ছে না? তবে শুনুন, আমি একবার এই হাত দুখানা দিয়ে একটা আস্ত হাতিকে মাথার উপর তুলে ধরেছিলাম। মায়েরই বলছি, সেই ছবিটা আমার মোবাইলে তোলা আছে, পরে একদিন আমি আপনাদের দেখাবো। এখন গল্পটা তো শুনুন। আমাদের এই বাড়ির মালিক মোহনলাল চৌধুরীও আমার মতোই ডেঞ্জারাস লোক। এই তো পরশুদিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছি, একজন বয়স্ক ভদ্রলোক এসে বাবুর সঙ্গে দেখা করতে চাইলেন। বললেন তিনি নাকি বাবুর অনেক দিনের বন্ধু। তা আমি সাদা মনে তাকে ভিতরে ঢুকতে দিয়েছি। ব্যাস, একটু পরে কুরুক্ষেত্র কাণ্ড। ভিতর থেকে বাবু চিৎকার করতে করতে বেরিয়ে এলে, গামা গামা, এই হারামজাদা গামা, তুই বাড়ি নিয়ে ঘরে বসে বসে ঘুমোচ্ছিস আর যত সব আলতু ফালতু রাস্তার লোক বাড়ির ভেতর ঢুকে পড়ছে। আজ আমি ওই শয়তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না মোহন, না, ওকে কিছু বলো না, ও বেচারির কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি না এক্ষুনি এখান থেকে চলে যাই। কিন্তু কেন এসেছিলে? কোন সাহস এই চৌধুরী বাড়িতে পা রেখেছো তুমি? আমি তোমার ছেলেবেলার বন্ধু, 20 বছর হলো তোমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই। এর মধ্যে তুমি যে এতখানি বদলে গেছো, আমি বুঝবো কি করে বলো? 20 বছর আগের জীবনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বউ সাবিত্রী যেদিন তার 5 বছরের বাচ্চা ছেলেটাকে রেখে পালিয়ে গেছে, সেই দিন থেকে আমি সেই পুরনো জীবনটাকে ভুলে গেছি। কিন্তু সাবিত্রী বৌঠান, সেদিন আমাকে কথা দিয়েছিলেন তোমাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন। বিয়ে? হ্যাঁ, বিয়ে। বুকে নেই দম, চায়ের চেয়ে কেটলি করো। 20 বছর আগের একটা ফালতু কথাকে মনে রেখে তুমি আমার দরজায় এসে দাঁড়িয়েছো। কি করবো বলো, কন্যা দায় বলে কথা। আমি রিটায়ার্ড করেছি, আমার ছেলে দুটো সেরকম কোনো রোজগার নেই। তবে হ্যাঁ, আমার মেয়েটা কিছুদিন হলো একটা চাকরি পেয়েছে। তাই নাকি? কি চাকরি করে তোমার সেই মেয়ে? ওই ডানকুনির মাদার ডিয়ারি। মাদার ডিয়ারি? বুকে নেই দম, ছায়ের চেয়ে কেটলি করো।
এইটুকু একটা কাজ করার মেয়ের পাত্র খুঁজতে তুমি রাজবাড়িতে পা রেখেছো? আগে আমার কথাটা তো শোনো। কি শুনবো? আমি মোহনলাল চৌধুরী, 4টে কোম্পানির মালিক। তোমাদের গোটা ফ্যামিলির যা রোজগার হয়, আমাদের বাপ বেটার জুতো পালিশ করতে সে টাকা খরচ হয়। তা আমি জানি ভাই, কিন্তু আমার মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, আর ওই লেখাপড়াতেও। মুখে নেই দম, চায়ের চেয়ে কেটলি গরম। আত্মীয়তাটা হয় সমানে সমানে। তোমার মেয়ের বিয়েতে 10 লাখ টাকা বরপণ দেওয়ার ক্ষমতা আছে তোমার? তুমি কি বলছো ভাই? আমার সর্বস্ব বিক্রি করলেও 10 লাখ টাকা হবে না। তাহলে যাও, রথের মেলার কোনো বেলুনওয়ালার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। আমি না হয় সে বিয়েতে 2-1 লাখ টাকা সাহায্য হিসেবে তোমার হাতে তুলে দেবো। এখন যাও, তোমার মতো পাগলের সঙ্গে কথা বলার সময় আমার নেই। ঠিক ঠিক বলেছো, সত্যি আমি পাগল। আমার মতো গরিব মানুষরা টাকার চিন্তায় পাগল হয়, আর তোমার মতো বড় লোকরা পাগল হয় টাকার অহংকারে। এই রাস্কেল, কি বলে তুমি? ঠিকই বলেছি। আর কেউ না জানলে আমি তো জানি, যে টাকার অহংকারে তুমি আজ আমাকে অপমান করছো, তার একটা পয়সাও কিন্তু তোমার নয়। 20 বছর আগে তোমার বাবা মারা যাবার সময় সাবিত্রী বৌঠানের নামে সমস্ত কিছু লিখে দিয়ে গেছিলেন। সে তোমাকে ছেড়ে যায়নি, তুমিই তাকে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তারপর নকল দলিল তৈরি করে সমস্ত সম্পত্তি ভোগ করছো। এ পাপের ফল কিন্তু তোমাকে একদিন ভুগতেই হবে। এও রাস্কেল, যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বাবু কেমন মাল। তা সেই 20 বছর আগে নিজের বউকে তাড়িয়ে দেওয়ার পর বাবু তার বাচ্চা ছেলেটাকে দেখাশোনা করার জন্য এই বাড়িতে একজন আন্টিকে নিয়ে এসেছিলেন। আসলে বিয়ের আগে থেকেই বাবুর সঙ্গে ওই আন্টি লটর পটর ছিল, তাই নিজের বউকে তাড়িয়ে তাকেই এই বাড়িতে এনে তুলেছিলেন। তা বাবুর সেই বাচ্চা ছেলেটা আজ 25 বছরের জওয়ান। ছেলেবেলা থেকে মায়ের আদর পায়নি, তার উপর বাবু তাকে বুঝিয়েছেন তার মা তাকে ছেড়ে চলে গেছে। তাই নিজের মায়ের উপর অভিমানে ঘর সংসারের উপর তার আর কোনো আকর্ষণ নেই। দিন রাত কোথায় কোথায় ঘুরে বেড়ায়। এই তো আজ কোথায় কোন ক্লাবে একটা গণবিবাহের অনুষ্ঠান হচ্ছে, দাদা বাবু সেখানে সভাপতি হয়ে যাচ্ছে। বাকি গল্পটা শুনুন আমার কাছে, আমি যাচ্ছি বাবুর বডিগার্ড হয়ে। বাকি গল্পটা যদি শুনতে চান তাহলে আপনারাও আমাদের সঙ্গে ওই ক্লাবে চলে আসুন বাবুরা। আরে আসুন, আসুন। বন্ধুগণ, প্রত্যেক বছরের মতো এবছর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দুস্থ পরিবারের 5 জন মেয়ের জন্য গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছি। বিখ্যাত শিল্পপতি শ্রী মোহনলাল চৌধুরীর একমাত্র সন্তান মিস্টার কিরণ চৌধুরী আমাদের এই অনুষ্ঠানের সভাপতি হয়ে এসেছেন। তাই প্রথমেই তার নাচ ও গানের মধ্যে দিয়ে আজকের এই আনন্দ উৎসবের শুভ সূচনা হবে। এখন আপনাদের সামনে আসছেন মিস্টার কিরণ চৌধুরী। কবে আহিবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে মালারে। আরে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কিরণ, 5 বছর আগের মতো মানুষকে মাতিয়ে তোলার ক্ষমতা আছে। 5 বছর আগে আমার কি ক্ষমতা ছিল সেটা আপনি জানেন কি করে ম্যাডাম? ম্যাডাম আবার কে? আমি নাতাশা, টিভি চ্যানেল থেকে সাংবাদিক হিসেবে এখানে এসেছি। সাংবাদিক নাতাশা? চিনতে পারলি না? আরে আমরা দুজন একসাথে কলেজে পড়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ, এইবারে মনে পড়েছে। আসলে তোমাদের কারোর সাথে অনেকদিন কোনো যোগাযোগ নেই তো। তার জন্য তুমি দায়ী। হঠাৎ মাঝপথে কলেজ ছেড়ে দিয়ে কোথায় যে উধাও হয়ে গেলে। হ্যাঁ, মাঝে মাঝে আমি আমার চারপাশের মানুষজন সমাজ সবকিছু থেকে ছুটি নিয়ে কোথাও একটা পালিয়ে যাই। কেন এমন করো কিরণ? তোমার মা হয়তো খুব ছেলেবেলায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু তার জন্য তুমি কেন মুখ লুকিয়ে থাকবে? তিনি যে অন্যায় করেছেন তার জন্য তো তুমি দায়ী নও? জানি, সব জানি। তবে বারবার মনে হয় যেন গোটা পৃথিবীর মানুষ আমার দিকে আঙুল তুলে বলছে যে ওই সেই অসতী মায়ের সন্তান যে তার নিজের সুখের জন্য তার সন্তানের স্বামীকে ছেড়ে এখান থেকে চলে গেছে। ভুল কিরণ, ভুল। আজকাল এইসব ব্যাপার নিয়ে কেউ মাথা কামায় না। সমাজ এখন অনেক এগিয়ে গেছে। কিন্তু ওই কথাগুলো যে দিন রাত আমার মনটাকে ক্ষত বিক্ষত করছে, সেগুলো আমি বলবো কেমন করে? বলতে হবে। একাকিত্বের অন্ধকারাগার থেকে তোমাকে জীবনে উৎসবে পা মেলাতে হবে, নতুন করে বাঁচতে হবে। তুমি কিছুতেই বুঝতে পারছো।
বসে আছে, কিন্তু 5টা বরের মধ্যে থেকে একটা বর পালিয়েছে। যে মেয়েটা বর পায়নি সে মণ্ডপের একটা বাঁশ ভেঙে নিয়ে মাথার উপরে বন 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 করে ঘোরাচ্ছে। এই বলছিস এটা সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ দাদা বাবু, বলছে নতুন করে বর এনে দিতে না পারলে সে নাকি সভাপতিকেই বিয়ে করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা বলছিলাম কি আজকে এখানকার সভাপতি কে রে? আরে আজকের অনুষ্ঠানে তুমি তো সভাপতি। এই, আমাকে বিয়ে করতে যাবে কেন? ও সব কথা পরে ভাববে। হ্যাঁ না 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 কাউকেই পালাতে হবে না, সব গন্ডগোল মিটে গেছে। তার মানে 5 নম্বর বরটাকে খুঁজে পাওয়া গেছে তো? নিশ্চয়ই পাওয়া যাবে, হয়তো বাইরে কিছু খেতে টেতে গেছে। আপনারা নিশ্চিন্তে বসুন, চা জল খাবার খান। পাগল হয়েছে না? পাগল হয়েছেন? ওই দেখুন সেই মেয়েটা হয়তো সভাপতিকে খুঁজতে এদিকেই আসছে। আমাকে খুঁজতে ও দাদা বাবু! কি? চল, আরে না না না, পালাইবার কোনো দরকার নাই। আমার মাথাটা এখন আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে। কেন যে বেকার তো লাফালাফি করলে? কেন করুম না? এই সালমান শাহরুখ জিৎ দেব আমি তো কাউরে চাই নাই। নাটা মোটা কালা ধলা যা দিবা তার এই বিয়া কইরা কোলে কইরা বাড়ি লয়ে যাবো ঠিক করছিলাম, কিন্তু আমার সেই স্বাদের পর হে যদি আমার ফেলায় রেখে চলে যায় তাহলে আমার কষ্ট হইব না? কও বাবু, এই নাও ধরো চা নাও, ধরো ধরো ধরো। ছি ছি, বীর কোনে হই তুমি কেন আমাদের জন্য চা নিয়ে এলে? আরে এইটাই তো আমার আসল কাম। আমার নাম হইল গিয়া মেঘনা। ওই মোড়ের মাথায় আমার এখন চায়ের দোকান আছে। খুব ছোটবেলায় বাপ মা পটল তুলছিল, তাই বিয়া দেওয়ানের কেউ নাই। 3 বছর ধরে আমি এগো খাতায় নাম লিখাইতেছি, একদিন আমার নম্বর লাগছে না। বাবু ধরো চা। দাও, হ্যাঁ দাও, এই তো হ্যাঁ। এই আরে বাবা কি বড় মানে এই না ধরো দাও 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 দাও। ধরো। এই ব্যাস। মাটির ভার ফুরায় গেছে, তোমার একটু পরে দি। হ্যাঁ, এইবার কও দেখি এইখানে সভাপতি কে আছে? এই সভাপতি? সভাপতি মানে এই তো ইনি সভাপতি। আমি সভাপতি। আসবো তোমার কাছে, আসবো। কত রঙ্গ জালি দেখাবি সেরা প্যান্টেজ ভেলভেটের তালি। এই পাত ফড়িংটা কিছুতেই সভাপতি হইতে পারে না। এই, তুমি আমাকে পাথরিং বলবে না। জানো এই চেহারাতে আমি 9 ছেলে মেয়ের বাবা। গিন্নি সেদিন ফোন করে খবর দিয়েছে 10 নম্বরটা নাকি আসছে। তাহলে তুমি কিছুতেই সভাপতি হইতে পারো না, কারণ আমি জানি আমাকে সভাপতির এখনো বিয়া হয় নাই। তার মানে তুমি সভাপতি, তাই না? হ্যাঁ, এই বলছিলাম কি এই যে তোমার চাটা কিন্তু দারুণ খেতে। আচ্ছা এই চাটা কত টাকা দাম? 5 টাকা। আচ্ছা বলো কি মাত্র 5 টাকা? আমার দোকানে 15 টাকা দামেরও চা আছে। 15 টাকার 5 টাকা চায়ের কি তফাৎ? কোনো তফাৎ নাই। ওই 2 ধরনের চায়ের একই জল, একই চিনি, একই দুধ, একই চায়ের পাতা। আচ্ছা তাহলে দামের এত তফাৎ কেন? দাও সত্যি কথা কইতাছি মারি, তুমি কিন্তু কাউরে কইও না। ঠিক আছে বলো। এই আমি সকালবেলা যে চাটা বানাই হ্যাঁ। এটা আমি 15 টাকা করে বিক্রি করি। আচ্ছা। কিন্তু লোকে তো চায়ের তলানি খান খায় না, ঠিক। কাপের মধ্যেই ফেলায় যায়। ঠিক। আমি সেই চায়ের তলানি খান যত্ন কইরা অন্য একটা কেটলিতে জমাই। বাহ। বিকালবেলায় যখন কেটলি খান ভইরা যায় তখন এইটারে গরম কইরা 5 টাকা কইরা বিক্রি করি। বাহ। এটা হইল গিয়া সেই চা। বাহ! এই মেঘনা, তুমি আমাদের পাবলিকে এটো চা খাওয়ালে? এই মনোহর বাবু, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, আমি চললাম। এইবার আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছে। হ্যাঁ, ও পুলিশ ডেকে কোনো লাভ হইব না। আমি যদি আমার হেই বররে না পাই তাহলে আমি তোমার এই বিয়া করে কোলে করে বাড়ি লয়ে যাবো। ওই জোর করে আমাকে বিয়ে করতে গেলে আমি কিন্তু বলে দিচ্ছি, মানে একেবারে তোমাকে ওই কামড়ে দেবো। মানুষের কামড়ে আমার কিছু হইব না। জানো গত বছর বর্ষায় আমার একখান বিষাক্ত সাপে কামড় দিছিল। সাপে কামড়েছিল? তারপর কি হলো? কি আবার হইব? হাসপাতালে গেলাম, ডাক্তার আমারে পরীক্ষা করে কইলো আমার শরীরে কি কোনো বিষ নাই। কেন 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 বিষ নাই কেন? এই মোবাইলে টাকা ফুরায় গেলে রিসার্চ করতে, তা তো তুমি জানো। তেমনি সাপটারও বিষ ফুরায় গেছিল, তাই আমারে কামড়াইয়া বিষ খান একটু রিসার্চ করে লইছে। ওরে বাবা রে, এই মামনসার সামনে আমি আর 1 মিনিটও থাকতে চাই না দাদা বাবু। আমি আমার 10 নম্বর বাচ্চার মুখ না। এই মনোহর বাবু, আমাকে কোন ডাইনির সামনে নিয়ে এসে দাঁড় করালেন বলুন তো? কত রঙ্গ দেখাবি জালি
ছেঁড়া প্যান্টে ভেলভেটের তালি। আমি ডাইনি না গো, তাহলে আমি এলাম গিয়ে কসি ডাবেশা। তোমার আমি খুব ভালোবাসু জানো। ওই পাট ফড়িংটা যদি 10টা বাচ্চার বাপ হইতে পারে, তাহলে আমি তোমারে কথা দিতাছি, আমি তোমারে 1 ডজন বাচ্চার বাপ বানায় ছাড়ুম। তাহলে আর কি, তাহলে এবার আমিও আনন্দের চোটে ওই 2 হাত তুলেই নাচি। তুমি একা নাচবা কেন? আমিও তোমার লগে দুয়ার তুলে নাচি। নিশ্চয়ই। চলো চলো চলো, তোমার বর হয়তো এতক্ষণে ফিরে এসেছে, চলো। আইবো না আইবো না আইবো না। ওই হারামজাদা জাউনের আগে আমার সব আসল কথা ফাঁস করে দিয়ে গেছে। আসল কথা মানে কি কথা? ওই যে এনে যে বিয়া হয় নাকি নকল বিয়া, বাইরে গিয়ে নাকি কাটাকাটি, এনে যারা বর সাজে তার নাকি মোটা টাকা পায়। কি বলছো তুমি? এই একদম আলতু ফালতু কথা বলবে না, ও আমার নামে সব বদনাম দিতে পারে না। ঠিক আছে, তাহলে ওর ফোন করে কথা কইলো। নম্বর আমার কাছে নেই। আমার কাছে আছে। হ্যাঁ, ওই হারামজাদা জাউনের আগে আমার নম্বর খান ঠিক দিয়া গেছিল। 1 মিনিট খাড়া, আমি তোমারে দিতাছি। হ্যাঁ, এই না কথা কও, কথা কও। হ্যালো, তুই আমার নামে মেঘটাকে কি বলেছিস? সত্যি কথা? তুই একবার আমার সামনে আয়, আমি তো সত্যি কথা বলা বের করছি। এবার গালাগালি দাও, গালাগালি দাও, কও হারামজাদা হারামজাদা। আবে হারামজাদা, এবার শুয়ার কও। তুই একটা শুয়ার। জোরে কও, জোরে। তুই একটা শুয়ার। এবার কুত্তা কও। তুই একটা কুত্তা। খবরদার, গালাগালি দেবেন না। 100 বার দেবো, সাহস থাকলে আমার সামনে আয়। এই তো এসেছিল। কোথায় কোথায় তুই? তোমার থোবরাখানা একবার পিছন দিকে ঘুরে দেখো। এ কি, আপনি এখানে? আমি তো ওনার নাম্বারটাই তোমারে লাগাই দিছিলাম। এ কি দাদা, তুই এখানে? না না নাতাশা, ভাই বোনের সম্পর্ক বাড়িতে। এখানে তুই যেমন টিভি চ্যানেলে কাজ করতে এসেছিস, আমি তেমনি আমার ডিউটি করতে এসেছি। মিস্টার মনোহর বিশ্বাস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে? কি অপরাধ করেছি আমি? 3 বছর ধরে আপনি এখানে নকল গণবিবাহের আয়োজন করেছেন। আপনার পয়সা খেয়ে বেশ কিছু বদমাইশ লোক নকল বর্ষে যে গরিব মেয়েদের সঙ্গে বিয়ের অভিনয় করে, আর আপনি সেই মেয়েগুলোকে নিয়ে দিল্লি কিংবা বোম্বের পতিতালয়ে বিক্রি করে দেন। কি বলছেন আপনি? আমি তো এই মানুষের কথা বিশ্বাস করে এখানে সভাপতি হয়ে এসেছি। আর জানেন, ওই মেয়েগুলোর জন্য আমি 1 লাখ টাকা ডোনেশনও দিয়েছি। এর আগে উনি একবার এই কেসে ধরা পড়েছিলেন, জামিনে খালাস পেয়ে আবার সেই একই কাজ শুরু করে দিয়েছেন। এবারও আমি খালাস পেয়ে যাবো ইন্সপেক্টর। পৃথিবীর কোনো আইন আমাকে আটকে রাখতে পারবে না। তারপর আমি তোমার খবর নেব মেঘনা। সামান্য একটা চাওয়ালি হয়ে। আমি চাওয়ালি নই, অ্যাডভোকেট মেঘনা মজুমদার, MA LLB। আসি, আপনি সে মেঘনা? শুনেছি এইসব কাজের জন্য একবার হাইকোর্টে আপনার উপরে হামলা হয়েছিল, তারপর ওরা আপনার নামে মিথ্যে অভিযোগ এনে 5 বছরের জন্য আপনার আদালতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। সে কারণে তো আদালতে না গিয়ে শয়তানটার বিরুদ্ধে ওই লালবাজারে গিয়ে নালিশ করেছিলাম। এই তো লালবাজারের নির্দেশে স্পেশাল ব্রাঞ্চ থেকে আমি এখানে তদন্ত করতে এসেছি। করুন, তদন্ত করুন, তবু আমার মাথা চুলেও আপনি হাত দিতে পারবেন না ইন্সপেক্টর। আমরা নাপিত নই, পুলিশ। কারো চুলে হাত দিই না, বরং লাথি মেরে হাজতে পাঠাই। তুমি নিজের মরণকে ডেকে আনলে মেঘনা। আমাদের দলটা যে কত বড় তা তুমি জানো না। চুপ! ইঁদুরের দল যত বড়ই হোক, বাঘ তো দূরের কথা, একটা বেড়ালকেও মারতে পারে না। মারবো, আর কখন কোথায় কিভাবে তোমার সর্বনাশ করবো তা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। ভাবতেও চাই না, কারণ তুমি যে স্কুলে ভিলেনি শিখেছো, সেই স্কুলের হেডমাস্টার আমার বাড়িতে আমার কাছে গিয়ে টিউশন নিয়ে আসতো। এই মেঘনা, ইউ শাট আপ! সোজা গিয়ে গাড়িতে উঠুন, তা না হলে হাবিলদার। ঠিক আছে, যাচ্ছি। কটা দিন সরকারি খরচে সরকারি অতিথিশালায় একটু বিশ্রাম নিয়ে আসি, তারপর শুরু করবো আর এক খেলা, যাকে বলে নতুন খেলা। মেঘনা, আই লাভ ইউ। দাদা, এখনই এই ব্রেকিং নিউজটা আমাদের চ্যানেলে পাঠাতে হবে। সত্যিকারের ব্রেকিং নিউজ। আপনিও কাল সকালবেলা লালবাজারে এসে আমার সঙ্গে দেখা করবেন কিরণ বাবু। কেন আমাকে লালবাজারে যেতে হবে? কেন? এই লোকটার সঙ্গে আপনার কিসের পরিচয়? কেন আপনি এখানে এলেন? আর কেনই বা তাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন? এই সমস্ত ব্যাপারে আমাদের জানবার আছে। কিন্তু আমি তো এই মানুষটাকে আগে চিন্তাম না, জানতাম না উনি কি করেন না করেন, কিছুই জানতাম না। জেনেই হোক অথবা না জেনেই হোক, এই কেসের সঙ্গে যখন আপনার নামটা জড়িয়ে গেছে, তখন পুলিশকে তো সবকিছু তদন্ত করে দেখতেই হবে। আপনি আমাকে বিশ্বাস করুন। আমরা বিশ্বাস করি না, সন্দেহ করি। কাল সকালবেলা লালবাজারে না এলে আপনার বিপদটা বাড়বে বই কমবে না, কথাটা মনে রাখবে।
কি মুশকিল, কিছু না করে আমি অকারণ কেস খেয়ে গেলাম। দেখো, এতে আমার কোনো দোষ নেই। আমি তোমাকেও চিনি না আর ওই পুলিশটাকেও চিনি না। আমাদের বস্তির এক মেয়ের এখানে এভাবে সর্বনাশ হয়েছিল বলেই আমাকে মাঠে নামতে হয়েছে। তুমি বসতে থাকো। কি করব? ওকালতি শিখেও 5 বছর হয়ে গেল এই আদালতে ঢুকতে পারছি না, কোনো রোজগার নেই। 3 মাস হয়ে গেল আমি এখনো বস্তির ঘর ভাড়া দিতে পারিনি। তাহলে তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে? কি কাজ? আমাদের কোম্পানিতে অ্যাজ এ লিগ্যাল অ্যাডভাইজার তুমি থাকবে। আমাদের কোম্পানির বিভিন্ন প্রজেক্টে আইনগত পরামর্শ দেবে আর আমাদের বাড়িতেই থাকবে। বাহ, চমৎকার। চাকরি আর থাকার জায়গা একসঙ্গে পেয়ে গেলে আমি তো বেঁচেই গেলাম। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সঙ্গে কোনো প্রেম ভালোবাসার কথা বলা চলবে না। এই ব্যাপারে তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো, এই প্রেম ভালোবাসার ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই। আমাকে দেখার আগে সবাই ও কথাই বলে, কিন্তু দেখার পর সবাই হানি সিং এর গান গায়। নিজেকে নিয়ে তোমার খুব অহংকার, তাই না? কেন থাকবে না? কেউ আমাকে দেখে হানি সিং এর গান গায়, আবার কেউ তার বাড়িতে নিয়ে যেতে চায়। বাহ, চমৎকার। তোমার উপকার করাটাও দেখছি অন্যায়। তুমি যে কি ধরনের মেয়ে! এটাই আমার নেচার। কখনো কলকাতার রসগোল্লা, কখনো লাল লঙ্কার আচার। বেশ, তাহলে ওই রসগোল্লা লাল লঙ্কার আচার আমার কোনোটাই চাই না। আমি চললাম। আমি কাঁদবো না ঠাকুর, আমি কাঁদবো না। আমি কাঁদলে যে আমার সন্তানের অকল্যাণ হবে। আমার নারী ছেঁড়া সন্তান ওই কিরণের সুখ শান্তি দেখার জন্যই তো এত দুঃখ কষ্ট সহ্য করেও এত বছর বেঁচে আছি শুধু আমি। কিরণ কেন বৌঠান, তুমি না থাকলে তো আমার সংসারটাই ফেটে যেত। 20 বছর আগে তোমাকে খুঁজে পেয়েছিলাম বলেই তো আমার অসুস্থ বউটা একটু সেবা শুশ্রূষা পেয়েছিল। তারপর সে মারা যাবার পর তুমিই তো আমার ছেলে মেয়েদের মানুষ করে তুললে। না দাদা না, অমন করে বলো না। তুমি যদি আমাকে আশ্রয় না দিতে তাহলে আমি কোথায় যেতাম বলো? বাবা মা নেই। স্বামীর ঘর থেকে যখন বেরিয়ে আসতে বাধ্য হলাম তখন ভাইরাও মুখ ফিরিয়ে দিল। রেল স্টেশনের প্ল্যাটফর্মে পড়েছিলাম, তুমি চিনতে পেরে আদর করে বাড়িতে নিয়ে এলে। মাথার উপরে ছাদ পেলাম, দুবেলা খিদের অন্ন পেলাম। কিন্তু আমার এই গরিবের সংসারে আমি তোমাকে কি দিতে পেরেছি বলো? তুমি কত বড় ঘরের বউ ছিলে। কিন্তু সে ঘর তো আমার কপালে সইল না দাদা। দেবতার মতো শ্বশুর, গাড়ি বাড়ি ব্যবসা সম্পত্তি, সত্যি সত্যি রাজরানী ছিলাম আমি। টাকা পয়সা বাড়ি ঘর দৌড় ব্যবসা সম্পত্তি সবই তো তোমার। তোমার শ্বশুরের লেখা সেই দলিল এখনো তোমার কাছে আছে। আদালতে গেলে মুহূর্তের মধ্যে সবকিছু তোমার হয়ে যাবে। কিন্তু কেমন করে আদালতে যাব দাদা? ওই বাড়িতে যে আমার ছেলে আছে, মা হয়ে আমি কি আমার সন্তানের সম্পত্তি কেড়ে নিয়ে তাকে পথে নামিয়ে দিতে পারি? শুধু একটাই কষ্ট, বড় সাধ ছিল তোমার মেয়েটাকে ছেলের বউ করে ও বাড়িতে পাঠাবো। সে স্বপ্ন তুমি ভুলে যাও। সেদিন তোমার স্বামী মোহন আমাকে যেভাবে অপমান করেছে, তারপর ও বাড়িতে আমি কিছুতেই পা রাখবো না। তবু ভাগ্য ভালো যে তোমার মেয়েটা একটা চাকরি নিয়ে ডানকুনিতে পড়ে আছে, না হলে এসব কথা শুনলে বড় দুঃখ পেত। এসব কথা তো কোন ছাড়, আমার ছেলে মেয়েরা তোমার আসল পরিচয়টাই জানে না। এই যে পিসমা শোনো, আজ বিকেলে টাউনের মাঠে আমাদের ক্লাবের ফুটবল ম্যাচ আছে। ফিরতে রাত হবে, তুমি যেন আমার না খেয়ে বসে থেকো না। সে কি রে শ্যামল, ছেলে মেয়েরা ঘরে না ফেরা পর্যন্ত মা কি কখনো কিচ্ছু মুখে দিতে পারে? তুমি তোমার মানো আমার পিসিমা। তাই তো পিসিমার দায়িত্ব আর মায়ের কর্তব্য দুটোই ঘাড়ে নিয়ে বসে আছি। শোন বাবা শোন, যত রাতই হোক তুই নিশ্চিন্তে হই হই করে ঘুরে বেরিয়ে আয়। না খেয়ে বসে থাকতে আমার একটুও কষ্ট হবে না রে। থ্যাংক ইউ পিসি। এবার 100 টাকা দাও না আমাকে, টাউনে যাচ্ছি, গাড়ি ভাড়া আছে, হাত খরচা লাগবে তো। মা, আমি টাকা পাবো কোথায়? আমি কি রোজগার করি নাকি? কেন? এই সংসারের চাবিটা যে তোমার কাছেই থাকে। বাবার পেনশন, দিদির রোজগারের টাকা সবটা যে তোমার হাতেই তুলে দেওয়া হয়। দেখেছ, বলি ছেলের সব দিকে নজর আছে। দাঁড়া বাবা দাঁড়া, দেখছি আমার আঁচলে কি আছে একটু দেখছি, তারপর এই নে বাবা, এটা দিয়েই তুই কাজ চালিয়ে নে। আরে ও পিসি, আমি তো তোমার কাছে 100 টাকা চেয়েছিলাম, এখানে দেখছি 200 টাকা আছে। শুনে যাবি, একটু এগ রোল চাউমিন এসব খেতে হবে তো, ওটা তোর কাছে রেখে দে। ও দিদি, লাই দিয়ে দিয়ে তুমি আমার ছেলে দুটোকে নষ্ট করে দিলে। একজন তো ফুটবল নিয়ে মেতে আছে আর বড়টাই কলকাতায় গিয়ে বসে আছে, সে নাকি সিনেমার ডিরেক্টর হবে। একটাই তো জীবন দাদা, এ জীবন চলে গেলে তো আর ঘুরে আসবে না। তাই যে যেভাবে বাঁচতে চায় তাকে সেইভাবেই বাঁচতে দাও না দাদা।
তুমি একবার আমার মনের কথা বলেছো পিসিমা, মানুষের জীবনে মাপটা ভীষণ ছোট, তা যা কিছু করার সেটা ঝটপট করে ফেলতে হয়। তুই কোনো রকম খবর না দিয়ে কলকাতা থেকে হঠাৎ করে চলে এলি? হ্যাঁ, শুনলাম এখানকার যে বিজনেসম্যান নতুন পরিচালক তিনি ছবি বানাতে চায়, তাই ভাবলাম একটু কথা বলে দেখি। আরে কি হলো শম্পা, তুই বাইরে দাঁড়িয়ে আছিস, কোনো ভিতরে এসো, ভিতরে এসো, আস্তে আস্তে, কোনো ভয় নেই, এসো এসো এসো, আলাপ করে দিই। ইনি হচ্ছেন আমার বাবা, ইনি পিসিমা, আর ও ছোট ভাই শ্যামল। ইয়ে মানে একে তো ঠিক চিনলাম না প্রকাশ। আমি শম্পা, কলকাতায় আপনার ছেলে আমাদের বাড়িতে পেনগেস থাকে। হ্যাঁ, সেই সূত্রে আমার আলাপ, তারপর বন্ধুত্ব, তারপর মানে ওকে আমি বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস? সে কি রে দাদা, বাবার পারমিশন না তো দূরের কথা, তোরা একবার আমাদের খবর দেওয়ার কথা মনে করলি না? তোমরা যে কোনো খবর পাওনি সেটা আমি আগে জানতাম না, যখন জেনেছি তখন ওকে নিয়ে এই বাড়িতে ছুটে এসেছি। তুমি কোন অধিকারে এখানে এসেছো? আমার মাথার এই সিঁদুরের অধিকারে, এটাই তো আমার শ্বশুর বাড়িতে আসার সবচেয়ে বড় পাসপোর্ট ও বাবা। সিঁদুরের কোনো দাম নেই আমার কাছে। তোমাদের এ বিয়ে আমি কিছুতেই মেনে নেবো না। কেন মেনে নেবেন না বাবা? অপরাধ করেছে আপনার ছেলে, তার জন্য আমার বিয়েটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। তাই বলে বাবার মতামতের কোনো দাম নেই তোমাদের কাছে? তার একটা সাদা লাভ থাকতে নেই? আছে, নিশ্চয়ই আছে, সেই জন্যই তো তার কাছে ক্ষমা চাইতে ছুটে এসেছি। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। বলতে হবে, কারণ আমি অতিথি হয়ে কোনো অধিকার ভিক্ষে চাইতে এই বাড়িতে আসিনি। মেয়ে হয়ে মাথা উঁচু করে আমার বাবার সামনে এসে দাঁড়িয়েছি। আমাকে বাবা বলে ডাকলেই কি তোমার সব অপরাধ মুছে যাবে? কেন যাবে না? জন্মদাতা বাপের ঘরে মেয়েরা জমা থাকে মাত্র 20-25 বছর, তারপর সারাটা জীবন যারা তাদের আশ্রয় দেয়, সেই শ্বশুর শাশুড়ি তো তাদের কাছে সত্যিকারের বাবা মা। তারা যদি ভালোবেসে ক্ষমা করে আমাদের বুকে টেনে না নেয়, তাহলে কে নেবে বাবা? ঠিক বলেছো মা, ভুল তো ছোটরাই করে, কিন্তু মান অভিমান ভুলে ক্ষমার দায়িত্বটা যে বড়দেরকেই নিতে হয়। তাছাড়া আমাদের বিয়েটা এমন কিছু বিরাট ব্যাপার নয় যে খবর পাওনি বলে একবারে মহাভারত শুরু করে দেবে। কেন করব না বলি, কেন করব না? আগে থেকে জানা থাকলে অন্তত বরণ ডালাটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম। এসো মা, এই ঠাকুরের ফুল দিয়ে আমি আমাদের বাড়ির নতুন বউকে বরণ করে ঘরে তুলি। খবরদার বৌখান, আর এক পাও করবে না। আগে বাবা বরণ করবে, তারপর পিসি। ঠিক আছে, দেখি দেখি দেখি। এবার যাও মা, স্নান টান সেরে নিজের ঘর সংসারটা ভালো করে বুঝে নাও। শ্যামল, হ্যাঁ? এই শ্যামল, তুই এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস? শিগগিরই বাজারে যা, বাজার থেকে মাছ মাংস আর ওই মধুময়রা দোকান থেকে দই আর মিষ্টি নিয়ে আসবি। আজ এ বাড়িতে উৎসব হবে রে, বউ বরণের উৎসব, বউ বরণের উৎসব। আমি যে তোমাকে কি দিই বৌদি? ঠাকুরপো, এই নাও। আজ আমি আর ফুটবল ম্যাচ দেখতে যাব না বৌদি। ঠাকুরপো, এই সংসারের মাঠে তুমি যে জয়ের খেলাটা আজ শুরু করলে তা দেখে আমার মন আজ ভরে গেছে বৌদি, সত্যি ভরে গেছে। আজ বৌমার জন্য তুই অনেক বড় শাস্তির হাত থেকে বেঁচে গেলি প্রকাশ। ও এমন একটা মেয়ে যে সবার রাগ দুঃখ অভিমানের বরফ গলিয়ে জল করে দিতে পারে, একেবারে শান্তির জল। এবারে সবাইকে পেয়ে আমার যে কি ভালো লাগছে। আরে বাবাই, ভালোবাসার সুখটা তো আমার জন্যই পেলে। এইবার তার পুরস্কারটা নগদে মিটিয়ে দাও। চলো ডার্লিং, এবার স্নান খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নাও, বিকেলে আবার আমাদের বেরোতে হবে তো। কোথায় যাব আমরা? ওই যে ভদ্রলোক, যে ভদ্রলোক আমাকে দিয়ে 3 কালে ছবি করবেন বলেছেন, তার সাথে দেখা করতে যাবো তো। আরে সেটা তো তোমার কাজের ব্যাপার, সেখানে আমি গিয়ে কি করব বলো? শোনো শম্পা, শোনো, বলছিলাম কি কোনো পার্টিকে ফাঁসাতে গেলে না সঙ্গে একজন মেয়ে মানুষ থাকলে সুবিধা হয় আর কি। আমি মেয়ে মানুষ নই, ঘরের বউ, তোমার বিবাহিতা স্ত্রী। আবার সেই শরৎচন্দ্র যুগের কথাবার্তা শুরু করে দিলে। যুগ বদলালো, পৃথিবীর মানুষগুলো এখনো বদলে যায়নি। আজকের যুগের ছেলে মেয়েরা ধুতি শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে বাবা হতে পারেনি। আর
সন্তানের মা হতে পারিনি। আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না শম্পা। তাহলে বাংলায় একটা প্রবাদ বাক্য শুনো, ছাগলকে কোনোদিন শাকের ক্ষেত চেনাতে নেই, আর ঘরের বউকে মাঠে নাচতে না বলে তাকে কোনোদিন সংসারের খোঁটায় বেঁধে রাখতে পারবে না। এই সংসারটা তৈরি হয় টাকার জোরে, আর সেই টাকা রোজগার করতে গেলে অনেক কিছু ছাড়তে হয়। এটা হলো লেনদেনের যুগ। আমি সেই সুখের সুখ পাখিটাকে এই লেনদেনে খাঁচায় বন্দি করে রাখতে চাই। তার মানে কলকাতায় যে সিনেমা জগৎটাকে ঘেন্নায় ছেড়ে আমি এখানে চলে এসেছি, তুমি সেটাকে এখানে টেনে আনতে চাইছো? আমি শুধু বড় হতে চাই শম্পা, শুধু বড় হতে চাই। সেই ভদ্রলোক আমাকে দিয়ে ছবি বানাতে রাজি হলে ডিরেক্টর হিসেবে অনেক নাম করতে পারবো, অনেক অনেক টাকা রোজগার করতে পারবো। বেশ, তুমি আমার স্বামী, তোমার মতের বিরুদ্ধে যাবার তো কোনো অধিকার আমার নেই। তবু বিবেকের আয়না হয়েই আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। যদি এই আয়নাতে নিজের ধ্বংসের ছবিটা দেখতে না পাও, তাহলে সেদিন ভূমিকম্প হয়ে তোমার পায়ের নিচে থেকে সমস্ত মাটি সরে যাবে, আর সেদিন নিজের চোখের জলে নদীও তোমাকে ভাসিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। এই কথাটা মনে রেখো। শম্পা মুখে যাই বলো, আমি তো জানি মেয়েদের গায়ে কখনো দামি শাড়ি আর গয়না উঠলে তাদের বিবেকের আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায়। ওই শম্পাকে ধরেই আমি সুখের স্বর্গে উঠতে চাই। এই পথে একটাই মন্ত্র, না বাপ না ভাই না বিবি, সবসে আচ্ছা কাগজের নোটে গান্ধীজির ছবি। কাগজের নোট, এই নোট যেখানে নেই সেখানেই গোলমাল, আবার যেখানে বেশি আছে সেখানে তো আরো বেশি গোলমাল। তাই তো ওই নোটের ধান্দাতে আমি ওই চৌধুরী বাড়িতে এসে হাজির হয়েছি। আরে বাড়ির দরজায় কামা পালোয়ানও হাজির আছে। আমি থাকতে তুমি কিছুতে এই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। ঢুকে তো পড়েছি বাবা, এবার বের করবি কেমন করে? ওই তো মাছের কাঁটার মতো বুকের খাঁচা। তাতে কি হয়েছে? এই চেহারাতে আমি একদিন একটা জ্যান্ত হাতিকে মাথার উপর তুলে ধরেছিলাম। এই চুপ কর তো, এই কল্পনা আমি অনেকবার শুনেছি, কই আজ পর্যন্ত ওই হাতির তোলার ছবিটা তো দেখাতে পারলি না। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আজ মোবাইলটা সঙ্গে আছে। হ্যাঁ আরে দেখো। আশ্চর্য, এ তো দেখছি সত্যি সত্যি একটা বিরাট হাতিকে মাথার উপর তুলে ধরে রেখেছিস। গামা এটা করলি কি করে রে? সবই যোগ ব্যায়ামের ফল। হরিদ্বারে গিয়ে বাবা রামদেবের কাছ থেকে শিখে এসেছিলাম। এই গামা বলছি কি, ওই হাতি তোলার কায়দাটা আমাকে শিখিয়ে দে না ভাই। শেখাতে পারি, তবে নগদ 500 টাকা দিতে হবে আমাকে। 500 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় 10 টাকা কম দিও। তুমি আমার ঘরের লোক। তো ঘরের লোক নয়, তবু তোকে ঢুকতে দিয়েছিস কেন রে গামা? ঢুকতে দিয়েছি মানে ওই চশমার জন্যে। কতদিন ধরে আপনাকে বলছি একটা চশমা কিনে দিতে, তা আপনি দিলেন না কেন? তুই এখন চোখে কম দেখছিস নাকি? কম দেখছি না বাবু, আমি একটু বেশি দেখছি। বেশি দেখিস মানে? হ্যাঁ বাবু, এখন আমি একটা জিনিসকে দুটো দেখি। এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আমি চোখের সামনে দুটো আপনাকে দেখছি। আবার উল্টো পাল্টা কথা বলছিস? একদম সত্যি কথা বলছি বাবু। তাই উনি যখন ঘরে ঢুকলেন তখন দুটো ওনাকে ঢুকতে দেখেছি, তার মধ্যে কোনটা অরিজিনাল উনি বুঝতে পারিনি বলেই চাপতে ধরতে পারিনি। ঠিক আছে, কালকে ডাক্তারের কাছে গিয়ে একটা চশমা করিয়ে নিবি, আর একটা নতুন ড্রেস কিনে দেবেন বাবু। এই ধুতি ফতুয়া পরা দারোয়ানকে কেউ ভয় পায় না।
একটা খাকি প্যান্ট, খাকি শার্ট, মাথায় টুপি, কোমরে বেল্ট, পায়ে বুট, জুতো আর হাতে একটা লাঠি থাকলে বাইরের লোক তো দূরের কথা, আপনিও ঘাবড়ে গিয়ে আমাকে সেলাম করে ফেলবেন। কি বললি? একদম ঠিক কথা বলছি বাবু। আজকাল মানুষের কোনো দাম নেই, সব দাম তার পোশাকে। আপনি একদিন ওই কোট প্যান্ট ছেড়ে আমার মতো ধুতি ফতুয়া পরে রাস্তায় বেরিয়ে দেখবেন, আপনার পাড়ার চেনা কুকুররাও আপনাকে ভিখারি ভেবে ঘেঘু ঘেঘু করে তাড়া করবে। কোন দিক দিয়ে যাব? দরজাও তো দুটো দেখছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমি তো ওই দুটোর মাঝখান দিয়েই চলে যাই। তুমি এখনো দাঁড়িয়ে আছো কোনো নিকুঞ্জ? বেরিয়ে যাও আমার সামনে থেকে। যতদিন আমার বোন এ বাড়িতে থাকবে ততদিন তো আমাকে এখানে আসতেই হবে মোহন। তাহলে তোমার সঙ্গে সঙ্গে তোমার বোনকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবা চমৎকার! তুমি যে অনেক দিন ধরেই আমাকে এ বাড়ি থেকে তাড়াতে চাইছো, আর সেটা পরিষ্কার হয়ে গেল মোহন। খবরদার যমুনা, বাড়ির ভেতর আমায় নাম ধরে ডাকবে না, স্যার বলে ডাকবে। স্যার। 20 বছর ধরে তো তাই বলে এসেছি, তোমার ছেলের আন্টি হয়ে তাকে মানুষ করেছি, অথচ আমাকে বিয়ে করবে বলে এ বাড়িতে নিয়ে এসে তুমি আমার সঙ্গে চিটিংবাজি করেছো। যমুনা, চোখ রাঙিও না মোহন, না একদম চোখ রাঙাবে না। 20 বছর আগে যখন তুমি আমার বাড়িতে জুয়া খেলতে আসতে, তখন মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে আমার বোনের মনটাকে তুমি ভুলিয়েছিলে। তুমি সেদিন তোমার ডাকে সাড়া দিইনি, যখন তুমি কথা দিয়েছিলে নিজের বউকে ডিভোর্স করে তুমি আমাকে বিয়ে করবে। তার আগেই তো সাবিত্রী ঘর ছেড়ে পালিয়ে গেল। এখন এক বউ বেঁচে থাকতে আমি তো আইনত আর একটা বিয়ে করতে পারি না। মিথ্যে কথা, কিরণের মা পালিয়ে যায়নি, তুমি তাকে জোর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে যাতে ওই অজুহাতে তুমি যমুনাকে ফাঁকি দিতে পারো। You shut up! বিয়ে না করলেও যমুনাকে আমি এই বাড়ির মালকিনের জায়গায় বসিয়ে রেখেছি। কিন্তু তোমার সম্পত্তির একটা কানা করিতে তো আমার কোনো অধিকার নেই। সেই জন্য তো 20 বছর ধরে প্রত্যেক মাসে নিকুঞ্জের হাতে 50,000 টাকা তুলে দিচ্ছি। আমি ভিক্ষে চাই না, তোমার কাছ থেকে সিঁদুর চাই, তোমার সমস্ত সম্পত্তির অর্ধেক মালিকানা চাই। বুকে নেই দম, চায়ের চেয়ে কেটলি গরম। আমাকে চাপ দিয়ে কোনো লাভ হবে না বউ, আমাকে চাপ দিয়ে কোনো লাভ হবে না। আমার নাম মোহনলাল চৌধুরী। এই দুটো হাত দিয়ে হয়তো মানুষ খুন করেনি, কিন্তু কোনোদিন যদি সে কাজ করতে হয় তাহলে আমার হাতটা কিন্তু একটুও কাঁপবে না। মোহন, ওই, চল, চল শালা। এই নাও, এই মাসের 50,000 টাকা নিয়ে বিদায় হও। আমার সামনে এইভাবে কোনোদিন তুমি মাটিতে টাকা ছুড়ে দেবে না মোহন, কারণ আমি ভিখারি নই। এই শালা, এই, কার সামনে সিনেমা ডায়লগ ঝাড়ছিস? এই বল। আজ এইখানে তোর গলা টিপে বেরায় লাশটা গঙ্গায় ভাসিয়ে দেবো। কি করছো তুমি? কিরণের কানে গেলে আমাদের সবার সর্বনাশ হবে। শুধু কিরণ নয়, আমাদের সঙ্গে বেঈমানি করলে একদিন আমি পুলিশকে সব বলে দেবো, সব যে তুমি, হ্যাঁ তুমি 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 নকল দলিল বানিয়ে সাবিত্রী বৌদি সব কিছু কেড়ে নিয়েছিলে। তখন সব হারিয়ে বিক্রি হয়ে তোমাকেও পথে নামতে হবে, কথাটা মনে রেখো। আরো একটা কথা মনে রেখো, আমরা দুজনে একই নৌকোয় বসে আছি, সেখানে একটা ফুটো হলে দুজনে কিন্তু একই সঙ্গেই ডুববো। আন্টি না, আমরা ডুববো না। তাই তো সরকার কোম্পানির সঙ্গে আমাদের যে কেসটা চলছিল তাতে আমরা জিতে গেছি। কি বলছিস তুই? সরকার কোম্পানির সঙ্গে এই মামলায় তো আমাদের জেতার কোনো চান্সই ছিল না। কিন্তু তুমি জানো বাবা, ওই মেঘনা কেসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কেসটা জিতে গেছি। এইটুকু একটা বাচ্চা মেয়ে মেঘনা কি করে এত বড় কাজ করলো? আন্টি, মেঘনা থাকতে যে জল নামাতে পারে তার নামই তো মেঘনা। আরে তোমার বাঁ হাতটা খেল। সাক্ষী প্রমাণ সব তো সরকার কোম্পানি থেকেই ছিল। সেই কারণে তো জজ সাহেবকে একেবারে ম্যানেজ করে ফেললাম। এই অসম্ভব ব্যাপার। আমি শুনেছি জজ সাহেব নাকি এত কড়া মানুষ, মানে কেউ ওনাকে টেলিফোন করলে বা সুপারিশ নিয়ে ওনার কাছে গেলে উনি নাকি তাকেই হারিয়ে দেন। সে কথা শুনেই তো কাল রাতে ইয়াব বড় একটা টিভি কিনে জজ সাহেবের বাড়িতে পাঠিয়ে দিলাম। আচ্ছা, সঙ্গে একটা চিঠি দিলাম, তাতে লেখা ছিল যে সরকার কোম্পানির তরফ থেকে প্রীতি উপহার। ব্যাস, জজ সাহেব চিঠি পড়ে রেগে একেবারে আগুন। সঙ্গে সঙ্গে ওদেরকে হারিয়ে আমাদেরকে জিতে দিলেন।
সত্যিই তুমি একটা জিনিয়াস। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। মনে হচ্ছে তোমাকে সারা জীবন এই বাড়িতেই আটকে রেখে দিই। মাসে মাসে টাকা দিলে নিশ্চয়ই আটকে রাখতে পারবেন, কিন্তু ভুলেও কোনোদিন আপনার ছেলের বউ করতে চাইবেন না। কেন, তাতে আপত্তি কিসের? কিরণের মতো ছেলে তুমি লাখে একটা খুঁজে পাবে না। আন্টি, আমার মতো মেয়েও আপনি গটিতে একটাও খুঁজে পাবেন না। তবু আমি যে তোমাকে পছন্দ করব সেই কথা তোমাকে কে বলেছে? কত রঙ্গ দেখাবি জালি, ছেঁড়া প্যান্টে ভেলভেটের তালি। আমাকে যদি পছন্দই না হবে তাহলে তুমি এমনি এমনি একটা অচেনা অজানা মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে তোলো। শোনো, তোমাকে এই কেসটার জন্য আমি এই বাড়িতে এনেছিলাম। ওহ। আর শুধু তুমি কেন, আমি অন্য কাউকে কোনোদিনই বিয়ে করব না। ও কথা বলিস না কিরণ। ছেলেবেলা থেকে আমি তোকে মানুষ করেছি, তোকে বিয়ে দিয়ে সংসারই করতে না পারলে যে তোর মায়ের কাছে আমি অপরাধী হয়ে থাকি। আন্টি, ওই মা শব্দটা বারবার আমার সামনে উচ্চারণ করবে না। 20 বছর ধরে আমি ওই নামটাকে ভুলে থেকেছি, আর সারা জীবন তাই থাকতে চাই। জানি রে জানি, নিজের গর্ভধারিণী মা একদিন তোকে ফেলে পালিয়ে গিয়েছিল বলেই। কোনো মা তার সন্তানকে ফেলে চলে যেতে পারে না যদি না তাকে বাধ্য করা হয়। আপনারা তো জানেনই না তার চলে যাওয়ার পেছনে আসল কারণটা কি। আমি তার স্বামী, আমি সব জানি। ওই ব্যভিচারী মহিলা কিরণকে ফেলে যাওয়ার পর ওই যমুনাই ওকে মায়ের মমতা দিয়ে মানুষ করেছে। মায়ের মমতা বাজারে বিক্রি হয় না কাকা বাবু। তাই তো ভগবান স্বয়ং এই পৃথিবীতে নেমে আসতে পারেন না বলেই এই যুগের প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে মানুষ পাঠিয়েছেন, আর তার নাম হলো মা। সেই মায়ের আসন, সেই দেবতার আসন কেউ কে নিতে পারবে না। জানি জানি, 20 বছর ধরে বুকের সব ভালোবাসা কিরণের জন্য উজাড় করে দিলেও আমি কোনোদিন ওর মা হতে পারলাম না। এই পৃথিবীতে কেউ আমার এই আত্মত্যাগের কোনো দাম দেয়নি, আর দেবেও না। আন্টি, আন্টি শুনুন, আন্টি। দেখলে তুমি আন্টিকে কতটা দুঃখ দিলে। কিরণ, 20 বছর আগে আমাদের জীবন থেকে যে অধ্যায়টা মুছে গেছে সেটা নিয়ে নতুন করে কোনো আলোচনা করার দরকার নেই। তবু আলোচনা কোনোদিন বন্ধ হয়ে যায় না স্যার, তাই তো আবার আমাকে এখানে আসতে হলো। কেন? আমি তো কালকে লালবাজারে গিয়ে আমার সমস্ত বক্তব্য জানিয়ে এসেছি। তবু ওই মনোহর বিশ্বাসের গণবিবাহের কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে যে আপনার বাবা তাকে 3 বছর ধরে টাকা দিয়ে সাহায্য করে আসছেন। সেটা তো কোনো অন্যায় নয়। এরকম অনেক সৎ কাজেই তো আমি টাকা দিয়ে সাহায্য করে থাকি। নিশ্চয়ই করবে, যেহেতু মনোহর বিশ্বাস এই মেয়ে বিক্রির ব্যবসায় ফেসে গেছে বলেই আমাদের এসব নিয়ে একটু খোঁজ খবর নিতে হচ্ছে। আপনি যদি কোনো ভিখারিকে টাকা দেন আর সে যদি সেই টাকা নিয়ে চোলাই খেয়ে চুরি করে, তাহলে আপনি কি অপরাধী হয়ে যাবেন? নিশ্চয়ই না, কিন্তু একটু আগে এই বাড়ি থেকে নিকুঞ্জ নামে একটা লোককে বেরোতে দেখা গেছে। তার সঙ্গে আপনাদের কিসের সম্পর্ক জানতে পারি কি? নিকুঞ্জ মানে অনেকদিন আগে আমার কোম্পানিতে কাজ করতো। লোকটার রেকর্ড বিশেষ ভালো নয়। চোরাটা চালাতে গিয়ে একবার সে জেল খেটেছিল। এইসব আজেবাজে লোককে বাড়ির ভেতর ঢুকতে দাও কেন বাবা? কি করব, অনেক গরিব মানুষের তো চাকরির দরবার করতে আমার কাছে আসে। কিছুদিন আগে ওকে যখন একবার হাজতে বলেছিলাম তখন ওর কাছ থেকে একটা ডায়েরি পাওয়া যায়। তাতে পরিষ্কার ভাবে লেখা আছে যে মোহন নামে কোনো একজন লোকের কাছ থেকে ও মাসে মাসে 50,000 করে টাকা পায়। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি ওকে অত টাকা দিতে যাবো কেন? ওই মোহন যে আপনি, সে কথা তো আমি একেবারে বলিনি। তবু কেন আপনি এত উত্তেজিত হচ্ছেন? দেখুন, আমার বাবা এই সমাজের একজন গণ্যমান্য মানুষ, আর আমার মনে হচ্ছে আপনি আমার বাবাকে কোনো ফালতু কেসে জড়িয়ে ওনার থেকে কিছু টাকা আদায় করার জন্য এখানে এসেছেন। এদেশের সব পুলিশ অফিসার কিন্তু ঘুষ খায় না, আর সেই লিস্টে সবার উপরে আমার নামটাই আছে। তাহলে আপনি এখন যান, আমার বসের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে একটা ডায়েরি করে তার কেস নাম্বার নিয়ে তবে এখানে আসবেন। বাহ, আইন কানুনটা আপনি বেশ ভালোই জানেন দেখছি। কিন্তু জানেন না যে আমার এই নজরটা একেবারে বাঘের মতো। আর এই ছোবল মারার ক্ষমতাটা একেবারে সিংহের মতো। Oh my God! আর এই অপরাধীর পেছনে ছোটার ক্ষমতাটা একেবারে সিংহের মতো। তার মানে আপনি পুরো একটা চিড়িয়াখানা।
কিন্তু মানুষ হাসতে ভুলে যায়। তাই মিস্টার চৌধুরী মুখে কিছু না বললেও নিকুঞ্জকে থানায় ধরে নিয়ে এসে আমি ঠিক মুখ খোলাতে পারবো। চেষ্টা করে দেখি। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। স্যার, আমার উকিলি বুদ্ধিতে বলে এই অফিসার আপনাকে কোনো কেসে না ফাঁসিয়ে ছাড়বে না। কেন? আমার বাবা তো কোনো অন্যায় কাজ করেননি। আরে তাতে কি হয়েছে? আজকাল সিবিআই কত বড় বড় নেতা মন্ত্রীদের বিনা দোষে ফাঁসিয়ে দিচ্ছে। ঠিক বলেছো, সমাজে আমার একটা সুনাম আছে। একবার যদি আমাকে নিয়ে কাগজে টিভিতে কোনো কেচ্ছা শুরু হয়, তখন সেটা সত্যি না মিথ্যা তাই নিয়ে কেউ মাথায় ঘামাবে না। তাতে তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? ওই নিকুঞ্জ কি উল্টো পাল্টা কথা বলে দেবে সেটাই আমার ভয়। না না, তার আগে এই অফিসারটাকে বশ করতে হবে মেঘনা। কিন্তু স্যার আমার মনে হয় না অফিসারকে কোনো ঘুষ খাওয়ানো যাবে। তাহলে কোনো একটা বুদ্ধি বার করো। তোমার মাথায় তো কত রকম উকিলি প্যাচ আছে। হ্যাঁ স্যার, একটা রেডিমেড প্যাচ এসেছে স্যার, কিন্তু আমি ভাবছি সেটা আপনার পছন্দ হবে কিনা। কি প্যাচ? আচ্ছা, ওই অফিসারের একটা বোন আছে না? হ্যাঁ, নাতাশা আমার সাথে কলেজে পড়তো। বাবা 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 স্যার, একসাথে কলেজে পড়তো তো তো স্যার আপনি এক কাজ করুন, ওই অফিসারকে না নাতাশাকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে এসে এবার আটকে রেখে দিন। কি বলছো? পুলিশের বোনকে অপহরণ করব? অপহরণ না স্যার, আপনি কিরণের সঙ্গে নাতাশার বিয়ে দিয়ে নাতাশাকে এবারে বউ করে নিয়ে আসুন। তারপর দেখবেন ওই অফিসার আপনার দিকে একটা আঙুলও নাড়াতে পারবে না। কি আজে বাজে কথা বলছো তুমি? অসম্ভব। মোটেই অসম্ভব নয়। মেঘনা যে মন্ত্র দিয়েছে তাতে জোকের মুখে নুন পড়বে। কিন্তু এখন আমি এই বিয়ে করতে একদম রাজি নয় বাবা। এই তুই কি বলছিস কিরণ? তোর মা চলে যাওয়ার পর তুই আমার একমাত্র আশা, ভরসা, ভবিষ্যৎ। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। ছেলের বউ, নাতি নাতনিকে নিয়ে এই বাড়িতে আমি হেসে খেলে দিন কাটাচ্ছি। আমার সেই স্বপ্নটাকে তুই ভেঙে দিস না কিরণ। কিন্তু তুমি রাজি থাকলে যে তারা রাজি থাকবে তার তো কোনো মানে নেই বাবা। আরে রাজি থাকবে না মানে? তোমার মতো ছেলে লাখে একটা পাওয়া যায়। ওই অফিসার নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এক কথায় রাজি হয়ে যাবে। তুই আর না বলিস না কিরণ। জীবনেই প্রথম আমি তোর কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি। আমি কালে ওদের বাড়িতে যাব, যেমন করে হোক ওদের আমি রাজি করাবো। তারপর মেঘনার মক্ষম পেঁচে আমাদের সবার মুখে জয়ের হাসি ফুটবে। তখন এই অফিসারকে বুঝিয়ে দেব, ওরে তোর বুকে নেই দম, তবু চায়ের চেয়ে কেটলি গরম। এটা তুমি কি করলে বলো তো? নাতাশাকে আমার গলায় ঝুলিয়ে দিলে কেন? তুমি কি অন্য কোনো পুকুরে ছিপ ফেলে বসে আছো নাকি? আজে বাজে কথা বলো না। আমি এখন এই বিয়ে করতে একদম প্রস্তুত নই। তাহলে প্রস্তুত হও। বিয়ের পর নাতাশাকে কিভাবে প্রেম ভালোবাসার কথা বলবে তার একটা রিহার্সাল করে নাও। এখানে নাতাশাকে কোথায় পাবো যে একবার রিহার্সাল শুরু করে দেবো? নো প্রবলেম। তুমি আমাকে নাতাশা মনে করে তোমার মনের সব কথা বলে দাও। নাও স্টার্ট। জানো, প্রথম দিন যেদিন তোমাকে ওই গণ বিবাহের আসরে দেখলাম, মনের আসল কথা বেরিয়ে গেল তো। ওই গণবিবাহের আসরে তুমি প্রথম আমাকে দেখেছিলে, আর নাতাশাকে দেখেছো তার অনেক আগে তোমার কলেজে। আরে আসল ব্যাপারটা কি, মানে ওই নাতাশা মেঘনা সব জানে কেমন একটা ওই গুলিয়ে যাচ্ছে আর কি। ও আচ্ছা, গুলিয়ে যাচ্ছে আর কি। নো প্রবলেম, নো প্রবলেম। আমি নাতাশার ডায়লগ গুলো বলে দিচ্ছি, তুমি তার আনসার দাও। বাহ, তাহলে কিন্তু দারুণ হবে। আচ্ছা তাহলে তুমি শুরু করো। এই, সুযোগ পেলে খেলে আমাকে জড়ি ধরো করো, হ্যাঁ? অনলি ডায়লগ, নো জড়াজড়ি। আরে তুমি বুঝতে পারছো মানে ব্যাপারটা কি? আমি তাই তোমাকে জানাচ্ছি আমার নাতাশাকে। আরে কত রঙ দেখাবি জালি, ছেঁড়া প্যান্টে ভেলভেটের তালি। না না না, এ কখনোই হতে পারে না। ওই বোনার বিশ্বাসের মতো একজন নারী পাচারকারী কি করে জামিনে ছাড়া পেয়ে যায়? আমার মনে হচ্ছে স্যার আমাদের ভিতর থেকে কেউ ওকে সাহায্য করেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, জামিন পেলেও কেস তো চলবে। আমি ওকে 7 বছরের জন্য জেলে পাঠিয়ে তবে ছাড়বো। কি সর্বনাশ, তুই ঘরে বসে কাকে জেলে পাঠাতে চাইছিস দাদা? আর বলিস না, সেদিন যে লোকটাকে অ্যারেস্ট করলাম আজকে জামিনে ছাড়া পেয়ে গেছে। খুব ভালো হয়েছে, তুই আর কিরণের বাবাকে এই কেসে ফাঁসিয়ে দিয়ে ভয় দেখাতে পারবি না। কেন পারবো না? কিরণের বাবাকে ফাঁসিয়ে দেবার আরো একটা অস্ত্র পেয়েছি, যার নাম নিকুঞ্জ। কেন তুই একটা
মানুষকে এইভাবে মিথ্যে কিসে ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছিস? এই অন্যায়, এই পাপ। ওসব কথা ছাড়, আজ কিরণের বাবা ফোন করে আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। দেখা করলেই যে উনি কিরণের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন তার তো কোনো গ্যারান্টি নেই। হয়তো তিনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে তোকে ঘুষ খাওয়াতে আসছেন। তাই যদি হয় তাহলে সেই টাকা তাকে ফেরত দিয়ে আমাকে নিজের মুখে তোদের বিয়ের প্রস্তাবটা তুলতে হবে। আর একবার বিয়েটা ফাইনাল হলেই শুরু হবে আমার আসল খেলা। ওসব কথা ভুলে যান ইন্সপেক্টর, কারণ আমি অনেক আগেই বুঝতে পেরেছি আপনি আমার বসকে ফাঁসিয়ে কোনো ফায়দা লুটতে চাইছেন। বাজে কথা বলবে না, দাদা শুধুমাত্র তার ডিউটি করছে। আচ্ছা, উনি যদি শুধু না ডিউটিটাই করতেন তাহলে মনোহর বিশ্বাস জামিনে ছাড়া পেতেন না। আপনাদের মতো কালো কোট পরা উকিলাই ওদের জামিন করায়, তাই এরপরে টার্গেট হবেন আপনি। ইন্সপেক্টর, আমার কোটের রং কালো, কালো চোখের কাজল, এই কালোকে যে চ্যালেঞ্জ করে তার চোখে আসে জল। বাহ, মুখের বুলিটা তো বেশ ভালোই শিখেছেন। হ্যাঁ, ওই ক্রিকেটের গুগলি আর মেঘনার মুখের বুলি, খেলতে পারলে ছক্কা, না পারলে ইয়ক্কা। তার মানে আপনি এখানে এই ছড়া শোনাবার জন্যই এসেছেন? না ইন্সপেক্টর, আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। আসুন স্যার, আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে তোরা কথা বল দাদা, আমি ভেতরে যাই। না না, তুমি যেও না, কারণ এখানে আমাদের মধ্যে যে কথা হবে আমি তার একজন সাক্ষী রাখতে চাই। বলুন কি বলবেন? তার আগে এই জিনিসটা আবার ভালো করে দেখো। কি আছে ওতে? একটা হীরের হার। আজকের দিনে তার দাম 5 লাখ টাকার কম হবে না। অর্থাৎ থেকে একটা ছোট উপহার। অর্থাৎ আমাকে উপহার দেওয়ার নাম করে আপনারা আসলে আমার দাদাকেই ঘুষ দিচ্ছেন। একদম না, তোমার দাদা আমার বিরুদ্ধে যেমন তদন্ত চালিয়ে যাচ্ছে তাই যাবে। তার জন্য আমাকে যদি জেলে যেতে হয় তাতেও আমি রাজি। তাহলে উপহারটা এনেছেন কেন? আমরা যে বাঙালি, কোন বাঙালি তো আর খালি হাতে কারোর বাড়ি যেতে পারে না। তার জন্য 10-20 টাকার মিষ্টি নিয়ে আসতে পারতেন। 5 লাখ টাকার হীরের হার নিয়ে এসেছেন কেন? লে, মিষ্টি তো তোমরা আনবে মা, আমি হীরের হার দিয়ে আমার পুত্রবধূ হিসেবে তোমাকে আশীর্বাদ করতে এসেছি। এই আপনি কি বলছেন? ঠিকই বলছি, সেই কলেজে পড়ার সময় থেকে কিরণ তোমাকে ভালোবাসতো। কিন্তু ও তো কোনোদিন সেই কথা প্রকাশ করেনি। আরে কিরণ যে ভীষণ লাজুক ছেলে, আমরা যখন এই কথা জানতে পেরেছি তখনই বসকে নিয়ে ছুটে এখানে চলে এসেছি। তোমার দাদার সঙ্গে আমার যতই শত্রুতা থাকে, তোমাদের সুখের পথে তো আমি কাঁটা দিতে পারি না। কি বলো সঞ্জয়? আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন তা আমার কাছে স্বপ্নেরও অতীত। এই সরকারি চাকরির দায় আপনার বিরুদ্ধে গেলেও আমার বোনের জীবনের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা আমার নেই স্যার। তাহলে এটা রাখো মা। এসো সঞ্জয়, আমরা দুজন হয়তো কোনোদিন হাত মেলাতে পারবো না, কিন্তু সেই হাত দুটো আজ আশীর্বাদ হয়ে নাতাশার মাথায় উঠে আসুক। দাঁড়ান, এ বিয়ে আমি হতে দেব না। দেবে না? না, বিয়েটা একবার হয়ে গেলেই আপনারা আমে দুধে মিশে যাবেন, আর আমি আটি হয়ে রাস্তায় গড়াগড়ি খাবো। তাই বিয়ের আগে আমার ঘটক বিদেটা মিটিয়ে দিন। ঘটক বিদায়? হ্যাঁ, 7 ভরি সোনার চুড়ি, ধনে খালি শাড়ি, ঝমঝমাঝম রূপোর মল, আর লাল মারুতি গাড়ি। না না না, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, গয়না চাই না। সবার ভালোবাসার মুকুট মাথায় পরে মানুষের মতন বাঁচতে চাই। না সম্পাদা, আমরা সাধারণ মানুষ থাকতে আলাদা থাকতে চাই, যাদের দিকে তাকিয়ে সবাই বলবে ওই হচ্ছে সিনেমার বিখ্যাত পরিচালক প্রকাশ আর তার বউ। তার জন্য অনেক মেহনত করতে হয়, কিন্তু তুমি তো দেখছি এক লাফে পাহাড় ডিঙোতে চাইছো। এ সবই তোমাকে সুখে রাখার জন্য ডার্লিং। কি এই ঘর সংসার আর নতুন আত্মীয় স্বজনদের পেয়েছি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ। তাহলে এসো সম্পা, আমরা সুখের সাগরে যৌবনের ভেলা ভাসায় ঢেউর দোলায় নাচতে নাচতে চলে যাই এক স্বপ্নের দেশে। অনেক হয়েছে, এবার আমাকে রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে যাবি কি? রান্নাঘরে যাবি, সে ভদ্রলোক আসবে না যিনি আমাকে দিয়ে 3 খালি ছবি করাবেন বলেছেন, আর তার জন্য তোমাকে এখানে থাকতে হবে। তাছাড়া রান্নাঘরে যদি পিসুম আছে, না হলে তাকে আমরা ভাত খাবো, তুই পুষছি কেন? দাদা ছি, পিসিমা আমাদের ভাত খাবার ছি নয়, উনি এই পরিবারেরই একজন মানুষ। তাহলে পিসুমা নিজের সংসারে থাকে না কেন? শীতে সিদ্ধুনে কেন আমাদের বাড়িতে পড়ে আছে? ওই পিসিমা এখানে পড়ে আছে বলেই তুই আমি এখনো
বেঁচে আছি রে। মায়ের মৃত্যুর পর উনি আমাদের কোলে তুলে নিয়ে মায়ের মমতা দিয়ে মানুষ করেছে। তাই সামান্য দুটো ভাত কাপড় দিয়ে তার কাজের দামটা শোধ করতে পারবি না রে। সেই জন্যই মানুষটার পায়ে দুবেলা ভক্তি করে প্রণাম করতে হবে। ঠিক বলেছো বাবা, যারা একটা শিশুকে যত্ন করে বড় করে তোলে তাদের প্রতি আমাদের একটা কর্তব্য থাকে। একটা কথা মনে রাখিস প্রকাশ, স্নেহ মায়া মমতাটা যদি হাত পেতে নিতে পারিস তাহলে সেই হাতটা উপুর করাও শিখতে হয়। ওই দেওয়ার ক্ষমতাটা আমার আছে, আর আছে বলেই আমি আমার প্রথম রোজগারের টাকা দিয়ে তোমাদের জন্য কি এনেছি দেখো। প্রথম রোজগার মানে? নন্দলাল নাহাটা নামে এক ভদ্রলোক আমাকে দিয়ে 3টে ছবি করবেন বলে 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। বাবা বাবা বাবা, বিয়ের পরে কি এত বড় একটা কাজ পেলে প্রকাশ? সত্যি সত্যি বৌমা আমাকে ভীষণ পয়মন্ত রে। সেই জন্যই তো সম্পার জন্য শাড়িটা নিয়ে এসেছে। জানো সম্পা, ধরো ধরো পছন্দ করে দেখো। শ্যামল, শ্যামল তোর জন্য টি শার্ট ধর ধর। বাবা, ও বাবা, তোমার জন্য সিল্কের পাঞ্জাবি। হ্যাঁ রে, পিসিমার জন্য কি এনেছিস দেখালি না তো। পিসুমার জন্য? সরি বাবা, একদম মনে ছিল না। বাহ, যে মানুষটা তোর হাত ধরে মাটির উপরে হাঁটতে শেখালো তার কথাটাই ভুলে গেলি? ছি ছি দাদা, ও কি কথা? এই তো প্রথম রোজগার শুরু করলো, একদিনে কি সবার জন্য সবকিছু আনতে পারে? এর পরের দিন দেখো। ওই পরের দিন আর কোনো দিনই আসবে না দিদি। কথায় বলে যা হয় না 5-এ তা হয় না 50-এ। না দাদা না, প্রকাশ আমার তেমন ছেলেই নয়। এই পিসিমাকে ও সবার থেকে বেশি ভালোবাসে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তাই বলে আমি তো কোনো ভুল করতে পারবো না পিসিমা, তাই এই শাড়িটা তোমাকেই নিতে হবে। শোনো শোনো মেয়ের কথা, বলি ওটা প্রকাশ তোর জন্য এনেছে, ও আমি কিছুতেই নিতে পারবো না। নিতেই হবে, কারণ আমার বিয়ে উপলক্ষে এই শাড়িটা আমার পিস শাশুড়ির পায়ে প্রণামী দিলাম। এরপর আর না বলতে পারবে না দিদি। তুলে নাও, তুলে নাও বলছি। নেবো দাদা, নেবো। আজ আমার ছেলে আর বৌমা আমাকে যে সম্মানের আসনে বসালো, সেটাই ভিখারির জীবনের শ্রেষ্ঠ সম্পদ। 7 রাজা ধন এর কাছে তুচ্ছ। আজ সামান্য একটা শাড়ি হাতে পেয়ে এই কথা বলছো, অথচ শ্বশুর বাড়িতে যে সম্পদ তুমি ছুঁড়ে দিয়ে এসেছো সেটা থাকলে তুমি 10খানা শাড়ির কারখানা কিনতে পারতে। সেসব কথা তুলে কি লাভ দাদা? আজ আজ তোমাদের এই ঘরটাই তো আমার কাছে রাজপ্রাসাদ, আর এই সংসারটা সুখের স্বর্গ। ওই শ্বশুর বাড়ির টাকা দিয়ে আমি কি করব? আরে বাবা, আমাকে দেবে, আমি সেই টাকা সিনেমা তৈরি করব। বাহ, পিসির টাকার গন্ধ পেয়ে লাফিয়ে উঠলি, অথচ ওনার জন্য কোনো উপহার আনার কথা তোর মনে পড়েনি। আরে বাবা, তাতে কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল করে। মা কি কখনো সন্তানের ভুলটাকে ধরে বসে থাকে নাকি? কখনো না, পিসিমা তো তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি বোধহয় পিসিমাকে মা বলে চিনতে একটু দেরি করে ফেলেছো। ও পিসিমা, বলছিলাম কি, আমি টাকার জন্য কেন লোকের কাছে ঘুরে বেড়াবো? তুমি এক কাজ করো পিসিমা, তুমি কাল সকালে আমার সাথে উকিলের কাছে যাবে, যে ওই সম্পত্তির জন্য একটা কেস করবে। তার আগে বলতো বাবা, তোর কত টাকা লাগবে? তা ধরো ওই 3-4 লাখ টাকা হলে আমি কাজ শুরু করতে পারবো। ও কটা টাকা আমি তোকে ঘরে বসেই দিতে পারবো। হ্যাঁ, তার জন্য উকিলের কাছে যাবার কোনো দরকার নেই। কিন্তু এত টাকা তুমি পাবে কোথায় দিদি? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা, সেটা বুঝবো আমি আর আমার ছেলে। হ্যাঁ। প্রকাশ, হ্যাঁ, বলো। তুই এক কাজ কর বাবা, বলো না। একটা ভালো দেখে গল্প ঠিক করে ফেলতো। না দিদি না, তোমাকে এভাবে সর্বশান্ত হতে আমি কিছুতেই দেবো না। আমি তো অনেক আগে থেকেই সর্বশান্ত হয়ে আছি দাদা, তবু এই সংসারে ছেলে মেয়েদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি। তুমি যাই বলো পিসি, আমাদের হিসেবে মনে রঙকে আমরা কেউ তোমার আপনজন নই। আসলে এই সংসারের জন্য তোমার মনটা কাঁদছে বলে তাই এই নকল খেলাঘর তৈরি করে তুমি নিজেকে সান্ত্বনা দিতে চাইছো। এটাই তো মেয়েদের স্বভাব, তাই তো তারা ছোট্টবেলা থেকে পুতুল খেলতে শেখে। খেলতে খেলতে যখন একটা পুতুল ভেঙে যায়, তখন আরেকটা নতুন পুতুল এনে নতুন করে সংসার সাজায়। তাই যারা ভালোবাসার চরকায় তেল দেয়, তারা আপন পরের বিচার করে না রে মা। চরকা দেখলেই তেল দেয়, তেল দেয়। পিসির এই ভালোবাসাকে তুই নিলামে তুলতে পারিস না প্রকাশ। যে মানুষটা সারা জীবন ধরে তোদের শুধু দিয়েই এসেছে,
প্রতিদান যদি দিতে না পারিস দিবি না, কিন্তু তার শেষ সম্বলটা কেড়ে নিলে ভগবান তোকে কোনোদিন ক্ষমা করবে না রে, কোনোদিন না। পিসিমা আমায় টাকা দেবে, আমি সেই টাকা সিনেমা তৈরি করব। যত সব ফালতু কথা। কিন্তু এই নন্দলাল নাহাটা কোনো ফালতু কথা বলে না প্রকাশ, তাই তো ঠিক সময় মতো তোমার বাড়িতে চালিয়ে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার নন্দলাল নাহাটা। এই সম্পা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে আলাপ করে দিই। ইনি হলেন আমার ছবির প্রডিউসার মিস্টার নন্দলাল নাহাটা। উনি আমার ওয়াইফ, ও আমার ছোট ভাই শ্যামল। আরে বাহ, আপনি তো দেখছি হিরোইনের মতো সুন্দরী। নমস্কার, আপনি বোধহয় বাঙালি নন। না, আমি মারোয়ারি, তবে কলকাতাতেই জন্মেছি আর আমি ওখানেই বাংলাতে লেখাপড়া করেছি। আচ্ছা, আপনাকে এর আগে কোথায় দেখেছি বলুন তো? ও নিশ্চয় খবরের কাগজে আমার ছবি দেখেছো, ওই শাহরুখ, সলমান, জিৎ কিংবা দেবের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এই খবরের কাগজেই দেখেছি, কিন্তু কবে, কোথায়, কার সঙ্গে সেটা ঠিক মেলাতে পারছি না। চলো প্রকাশ, আমরা কোনো হোটেলে বসে আমাদের ছবির প্ল্যান প্রোগ্রাম ফাইনাল করে ফেলি। আপনিও চলেন ম্যাডাম। আমি কি করব? ওসব সিনেমা টিনেমার ব্যাপারে আমি কিছু বুঝি না। তবু আপনার চেহারায় এমন একটা স্পিরিট আছে যে আপনি আমাদের সঙ্গে থাকলে আমাদের ব্যবসা কোনোদিনও ফেল করবে না। ব্যবসা দাঁড়ায় সততা আর পরিশ্রমের ফলে, সেখানে আমার স্পিডে কোনো কাজ করবে না। আরে বাবা তবু উনি যখন চাইছে তুমি চলো না শম্পা। যাও বৌদি যাও, দাদা যখন উন্নতির সিঁড়িতে পা রাখতে চাইছে তখন 7 পাকের টানে তোমাকে তো তার পাশে থাকতেই হবে। ঠাকুরপো, কারণ হঠাৎ যদি পা হরকায় তাহলে তোমার আঁচলটা তো ধরতে পারবে। শুনো প্রকাশ, হ্যাঁ বলুন। কাল 10,000 দিয়েছি, আজ তোমার বিবিকে দেখার পর আরো 15,000 দিচ্ছি, মোট 25,000 তোমার এডভান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুনো, হ্যাঁ বলুন। ভাবছি আমাদের ছবি তুই বোম্বে থেকে হিরোইন নিয়ে আসবে। তাই আজ সকাল বেলা ওই বেবুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। বেবু বেবু আবার কি? করিনা কাপুর। আরে ও তো আমাকে ছোটবেলা থেকে বোরদা বলে ডাকে, আমি বললেও না করতে পারবে না। বাবা করি না, আমাদের সিনেমার হিরো হলে তো দারুণ ব্যাপার হবে। তাহলে চলেন ম্যাডাম। না 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 না, ম্যাডাম বললে কেমন যেন পর শোনায়। এখন থেকে আমরা বন্ধু হয়ে সবাইকে নাম ধরে ডাকবে। কি বলো সম্পা? নিশ্চয় আপনার মতো লোক আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইলে আমরা আপত্তি করব কেন নন্দলাল? ঠিকই তো, আমার স্বামী যখন আপন হওয়ার দৌড়ে অলিম্পিকের মেডেল আনতে চায়, তখন আমি কি পর হয়ে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে পারি নাকি নন্দলাল? না 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 না, আরো বেশি আপন করে নি নন্দু। নন্দু, হাউ নাইস। তাহলে এখন থেকে আমরা সবাই এক ফ্যামিলির মেম্বার। আর সেই ফ্যামিলিতে নিশ্চয় তুমি আমার ভাসুর না হয়ে মিষ্টি মধুর ফুসুর ফাসুর ঠাকুরপো হয়েই থাকবে। তোমার কথা শুনলে মনের ভেতর যেন একটা স্বর্গের দরওয়াজা খুলে যায়। এসো আমার হাতে হাত রেখে তোমরা উঠিয়ে এসো এক নতুন সুখে স্বর্গে।